ফোন মুখের সামনে ধরে আছে রুহানি। উজান একভাবে তাকিয়ে আছে ওর মুখের দিকে। রুহানি ফোনের দিকে তাকাতে পারছে না। ওর চোখ দুইটা ফোনের স্ক্রিন বাদে সারা ঘর ঘুরছে। অবশেষে বিরক্ত হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলে উঠল। এভাবে তাকাবেন না তো, লজ্জা করছে আমার। উজান ঠোঁট কামড়ে হাসল, কিন্তু কিছু বলল না। আগের মতোই তাকিয়ে রইল। রুহানি দৃষ্টি সরিয়ে নিল। কিছুক্ষণ পরে বলল, কবে আসবেন বাড়ি? মিস করছিস? হ্যাঁ, করছি। চলে আসবো খুব শীঘ্রই। সেটা কবে? সামনের মাসে ইনশাল্লাহ। একদম শুদ্ধ পুরুষ হয়ে ফিরে আসবে। উজান ভ্রু কুঁচকে বলল। শুদ্ধ পুরুষ? আমি শুদ্ধ পুরুষ না? রুহানি বলল, আপনি আমার কাছে শুদ্ধ পুরুষই তো, কিন্তু সবার সাথে অশুদ্ধ হয়ে থাকেন। শুধু মারামারি করবেন না। আপনি তো আগে এমনটা ছিলেন না। আজ পর্যন্ত যারা আমার হাতে মার খেয়েছে ওদের ভাগ্য ভালো, ওরা মরেনি। কিন্তু আমার ইচ্ছে ছিল ওদের মারার। রুহানি চমকে উঠল, অসহায় চোখে তাকিয়ে বলল। উজান নরম হলো। আচ্ছা, আর এমন করবো না। রুহানি জানে এই কিছু করব না, বলা এটা এই পর্যন্তই। ঠিকই সময় মতো মানুষের হাড় গোড় ভেঙে দিবে। রাত থেকে অভ্রর কোনো খোঁজ খবর নেই। ফোন ধরছে না। অভ্র তো কখনো এমন করে না। আয়েশা চিন্তায় মরে যাচ্ছে। হামিদার রায়হানের কাছে হসপিটালে। আর কিছুদিন পরে রায়হানকে বাড়িতে নিয়ে আসবে। সে এখনও পুরোপুরি সুস্থ হয়নি। নাকে সেলাই দেওয়া লেগেছে। ভোর 5টার দিকে অভ্র বাড়ি ফিরল। তাকে দেখেই আয়েশা ফুঁসে উঠল। কি সমস্যা আপনার? ফোন ধরছিলেন না কেন? রাতে আপনি কোথায় ছিলেন? অভ্র গায়ের পাঞ্জাবি খুলতে খুলতে জবাব দিল। ভয় পেও না, আমি কোনো খারাপ কাজ করি না। আয়েশা অভ্রর সামনে এসে বলল। আপনাদের রাজনীতিবিদদের বিশ্বাস নাই। যদি অন্য মেয়ের দিকে নজর দেন কখনো। অভ্র চমকে উঠল। ছি, আয়েশা বিবি, এগুলো কি বলো তুমি? আমার একমাত্র এবং অদ্বিতীয় বউ তুমি। তোমাকে ছাড়া আমি অন্য কিছু ভাবতেই পারি না। ফ্লার্ট পরে করেন, আগে বলেন কোথায় ছিলেন আপনি? অভ্র থতমত খেল, বলল। দলে ঝামেলা হয়েছিল, বড় ধরনের ঝামেলা লেগেছিল। সব ঠিক করতে এত রাত হয়েছে। আবার এক জায়গায় যাওয়াও লেগেছে। ফোন সাইলেন্ট করা ছিল, তাই তোমার ফোন দেখিনি আমি। আর ব্যস্ততার ভেতরে ফোন চেক করার বা ফোন দেওয়ার খেয়ালই আসেনি মাথাতে। আয়েশা সব শুনল নীরবে। পরে আঙ্গুল উছিয়ে বলল। পরের বার ফিরতে দেরি হলে অবশ্যই আমাকে আগে জানাবেন, বুঝেছেন? জানেন আপনি ফিরছিলেন না বলে আমি কত টেনশনে ছিলাম। অভ্র আয়েশার আঙ্গুল ধরে ফেলল। পরে এক ঝাটকায় তাকে কোলে তুলে নিল। নাকে নাক ঘষে দিয়ে বলল। জো হুকুম মেরি বিবিজি। আয়েশা খিলখিল করে হাসল। অভ্র মাঝে মাঝে খুব অবাক হয়। তার দলের লোকেরা যদি তার এই রূপ দেখত, তাহলে সবাই তার ওপরে 4 দফা হাসত। কয়েকজন বোধহয় হাসতে হাসতেই ইন্নালিল্লাহ হয়ে যেত। শুনতে খারাপ লাগলো, এটা সত্যি যে তোর কখনো বাচ্চা হবে না রুহানি। কিন্তু আমার বাচ্চা লাগবে। আমি বাবার ডাক শুনতে চাই। সারা জীবন তেমন থাকা যায় না, তাই না? তাই আমাকে এই বিয়ে করতেই হবে। কিন্তু আমি তোকে অনেক ভালোবাসি রুহানি। আমি আরেকটা বিয়ে করলেও তোর ভালোবাসার কখনো কমবে না। স্তব্ধ হয়ে সামনে বিয়ের শেরওয়ানি পরিধান উজান ভাইকে দেখছে রুহানি। চোখ দিয়ে অবিরত পানি পড়ছে তার। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সামনে শেরওয়ানি পরিধান করে দাঁড়িয়ে আছে তার উজান ভাই। কিন্তু তার জন্য না, অন্য কারো জন্য। একমাত্র তার বাচ্চা হবে না বলে তাকে এভাবে বলতে পারলো উজান ভাই। তাকে ছেড়ে অন্যজনকে বিয়ে করতে পারবে উজান ভাই? নিঃশ্বাস আটকে আসছে তার। মনে হচ্ছে সে এখনই মরে যাবে। এই দুনিয়াতে বেঁচে থাকার তার কোনো অধিকার নেই। উজান তাকে ফেলে সামনে হেঁটে গেল। স্টেজে বধবেশে সেজে আছে একটা মেয়ে, বুক পর্যন্ত ঘোমটা টানা। উজান ধীর পায়ে স্টেজে উঠে গেল। আশেপাশে সবাই হাততালি দিয়ে উঠল। রুহানি অবাক চোখে সবাইকে ঘুরে ঘুরে দেখছে। স্টেজের সামনে হামিদা রফিকুল সাহেব দাঁড়িয়ে হাসছেন। তুহিন, অভ্র, আয়েশা, ইশরাত, রাসেল, মেজো চাচা, মেজো চাচি, সেজো চাচি, সবার মুখে হাসি। সবাই মহা আনন্দে আছে। তার দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। রুহানি উজানের দিকে তাকালো। উজান তার নতুন বউয়ের পাশে গিয়ে বসেছে। মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে মেয়েটার ঘোমটাটা তার 2 হাত দিয়ে আস্তে করে উঠিয়ে দিল। রুহানি চমকালো, থমকালো। হায়াত। ঘোমটা খুলতেই হায়াত উজানের চোখের দিকে তাকিয়ে হাসল। রুহানি হাত দিয়ে বুক খামচে ধরল। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে।
তখন স্টেজে কাজী সাহেব উঠে আসলেন। উজানকে কবুল বলতে বললে উজান এক পল রুহানির দিকে তাকালো। খুব অবহেলায় চোখ সরিয়ে নিয়ে হায়াতের চোখের দিকে তাকিয়ে বলে উঠল, আলহামদুলিল্লাহ, কবুল। রুহানি আচমকা হাঁটু গেড়ে নিচে বসে পড়ল, চেঁচিয়ে উঠল। আল্লাহ! ঠিক তখনই আল্লাহ বলে চিৎকার করে ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসল রুহানি। চোখ ঘুরিয়ে অস্থিরভাবে এদিক ওদিক তাকাচ্ছে। তার চিৎকারে সুমাইয়ারও ঘুমও হাওয়া হয়ে গেল। ধরফর করে উঠে বসল। কি হয়েছে রুহানি? রুহানির বাহু ঝাঁকিয়ে বলে উঠল সুমাইয়া। রুহানি জোরে জোরে শ্বাস নিচ্ছে, বুক উঠানামা করছে দ্রুত, কপাল গড়িয়ে ঘাম মুখে বেয়ে পড়ছে, গলা ঘামে ভিজে গিয়েছে, হাত কাঁপছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে যেন। সুমাইয়া আবারও ডাকল, পানি পানি খাবো। রুহানি কোনোরকম মুখ দিয়ে উচ্চারণ করল। সুমাইয়া উঠে গ্লাসে পানি এনে দিল। রুহানি এক নিঃশ্বাসে পানিটুকু খেয়ে ফেলল। রুহানি স্বপ্নের কথা ভাবতেই গা শিরশির করে উঠল। এটা বাস্তবে হলে সে মরেই যাবে, একদম বাঁচবে না সে। সুমাইয়ার দিকে তাকালো সে। সুমাইয়া তাকিয়েছিল তার দিকে। রুহানির কি হলো সে জানে না। আচমকা সুমাইয়াকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। সুমাইয়া থমকে গেল, অস্থির হয়ে উঠল। রুহানি, এই রুহানি, কি হয়েছে তোর? কাছিস কেন? সুমাইয়া ব্যাকুল হয়ে প্রশ্ন করল, কিন্তু তার প্রশ্নের জবাব দেওয়ার মতো পরিস্থিতিতে ছিল না রুহানি। কিছুক্ষণ পর শান্ত হয়ে সবটা বলল সে সুমাইয়াকে। সুমাইয়া সব শোনার পর বলে উঠল, আরে পাগল, উজান ভাইয়া মরে গেলেও এমন কিছু করবে না। সে তোকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। এমনটা কখনোই হবে না। এটা শুধুমাত্র একটা স্বপ্ন। একদম চিন্তা করিস না সোনা। আরও অনেক সান্ত্বনা দিয়ে রুহানিকে আবার ঘুম পাড়িয়ে দিল সুমাইয়া। তখন রাত 2টা বাজে। সকালে ঘুম থেকে উঠে সুমাইয়া উজান ভাইকে ফোন করে সবটা বলল। উজান সবটা শুনে অস্থির হয়ে পড়ল, সাথে সাথে ফ্লাইটের টিকিট কেটে ফেলল। তার আরও 3 দিন পরে যাওয়ার কথা ছিল, কিন্তু এগুলো শোনার পর এই 3 দিন সে কিছুতেই থাকতে পারবে না। তার বউ তাকে নিয়ে এত বিপজ্জনক একটা স্বপ্ন দেখেছে, এটা খুবই বেদনাদায়ক তার জন্য। সে কি এমন মানুষ? পৃথিবী উল্টে গেলেও সে কখনো তার বউয়ের থেকে উল্টাবে না। আর তাকে নিয়েই কি না তার বউ এমন একটা স্বপ্ন দেখল। এর একটা বিহিত করতেই হবে। সে এখানে এসেছে প্রায় 1.5 মাসের মতো। কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য নির্ধারিত সময় বাদেও আরও কিছুদিন থাকা লেগেছে তার। কফির গ্লাসে একটা চুমুক দিয়ে সামনে তাকালো উজান। ছাদ থেকে ফ্লোর পর্যন্ত কাচের দেয়ালের এপার থেকে ওপার সব দেখা যায়। সেদিকে তাকিয়ে বাহিরের গাড়ি চলা দেখছে। সে একটা কফি শপে বসে আছে। গ্লাসে আরেকটা চুমুক দিতেই একটা মেয়ে হেলতে দুলতে এসে তার সামনের চেয়ারে বসলো। উজান এক পল তাকালো সেদিকে। মেয়েটা একটা লাল রঙের হাঁটু পর্যন্ত স্লিভলেস ড্রেস পরে আছে। উজান আবার রাস্তার দিকে তাকালো। মেয়েটাকে এসে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো। মেয়েটা থাইল্যান্ডের। এক্সকিউজ মি। মেয়েটা ডেকে উঠল। উজান সেদিকে তাকিয়ে 2 হাত একত্রে করে মাপ চাওয়ার মতো করলো। ইংরেজিতে বলে উঠল, আই এম ম্যারিড, প্লিজ গো অ্যাওয়ে ফ্রম হিয়ার। ইফ মাই ওয়াইফ ফাইন্ডস আউট অ্যাবাউট দিস, শি উইল কিল মি। মেয়েটা হকচকিত হয়ে উঠল উজানের কাণ্ডে। সে বেশ অবাক হলো তার এমন প্রতিক্রিয়ায়। চোখ বড় বড় করে তাকালো। আজকাল এমন মানুষ আছে? মেয়েটা ঠোঁট কামড়ে কিছু বলতে গেলে উজান বিরক্তিতে ঠাস করে চেয়ার থেকে উঠে কফি শপ থেকে হনহনিয়ে বেরিয়ে গেল। এমনিতেই তার বউ তাকে নিয়ে উল্টাপাল্টা স্বপ্ন দেখছে। এখন আবার এই আপদ কোথা থেকে আসছে আল্লাহ জানে। যত সব। উদাসভাবে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে রুহানি। তার কিছু ভালো লাগছে না। মাথা থেকে কিছুতেই সেই স্বপ্ন নামাতে পারছে না সে। হঠাৎ এমন স্বপ্ন দেখার মানে কি? সে তো এমন কিছু কখনোই ভাবেনি যার কারণে স্বপ্নে এমনটা আসবে। তাহলে আর ওই হায়াতই কেন? কেন অন্য মেয়ে ছিল না ওইখানে? দুনিয়াতে কি মেয়ের অভাব পড়েছে? হায়াতই কেন? কেন কেন কেন? উদাসীন হয়ে অদূরে তাকিয়ে রুহানি গেয়ে উঠল, ওমর বানিয়া বন্ধুরে একটা তাবিজ বানাইয়া দে, একটা মাদুলি বানাইয়া দে। ওরে মরিয়া গিয়াছে, বিয়ার স্বামীও স্বপ্নে আসি। এখানে স্বামী মারা গিয়েছে বলেছে, কিন্তু সে তো মারা গিয়েছে স্বপ্নে দেখেনি। সে স্বপ্নে দেখেছে উজান তাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করছে। সেই হিসাবে তো মরেই গিয়েছে, তাই না? রুহানি চোখ ভরে উঠল, গলা কাঁপছে। মাথা উঁচু করে আকাশের দিকে তাকালো। আল্লাহর কাছে ফরমাইশ করল,
আল্লাহ, এমন দিন দেখার আগে আমার মৃত্যু দিও, তবু এমন দিন দেখিও না কখনো। উজান আসবে শুনে বাড়িতে উৎসব শুরু হয়েছে যেন। উজানের প্রিয় সব ধরনের রান্না করা হয়েছে। রাত 8টা নাগাদ উজান বাড়ি আসলো। সাদা শার্টে উজানকে বাড়ির মেইন দরজা দিয়ে ঢুকতে দেখে রুহানির চোখ ভরে উঠল। স্বপ্নের প্রতিটা দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। সে দেখল শেরওয়ানি পরিহিত উজানের পাশে লাল টকটকে শাড়ি পরে হাসি মুখে দাঁড়িয়ে আছে হায়াত। রুহানির হাত কেঁপে উঠল। আচমকা সিঁড়িতে বসেই ফুফিয়ে কেঁদে উঠল। তার কাণ্ডে হকচকিয়ে গেল সবাই। উজান দ্রুত এগিয়ে এসে জড়িয়ে ধরল তাকে। উজানকে শক্ত করে জড়িয়ে ধরে রুহানি কেঁদে উঠল। তার চোখের পানিতে শার্ট ভিজে গেল উজানের। চলে এসছি তো আমি, কাঁদিস না। আরে থাম না রে বাবা। উজান বলল। হঠাৎ অনুভব করলো রুহানি তাকে ছেড়ে দিয়েছে। উজান নিজের হাতের বাঁধন ঢিলা করতেই তার হাতের ওপরে পড়ে গেল রুহানি। হকচকিয়ে ধরে বসল উজান। রুহানি, উজান চমকে দেখে উঠল। হামিদা দৌড়ে আসলেন। কি হলো এটা? জ্ঞান হারালো কেন হঠাৎ? চিন্তিত কণ্ঠে বলে উঠলেন হামিদা। অতি উত্তেজনায় হয়তো জ্ঞান হারিয়েছে। সুমাইয়া বলে উঠল। উজান কোলে তুলে নিল রুহানিকে। গভীর দৃষ্টিতে তাকালো। মুখটা শুকিয়ে গিয়েছে একদম। চোখের নিচে কালো হয়ে গিয়েছে। আগের থেকে অনেকটা শুকিয়ে গিয়েছে। ঘরে এনে বিছানায় শুইয়ে দিল। সে ভেতরে ভেতরে অস্থির হয়ে আছে, কিন্তু বাহিরে একদম স্বাভাবিক থাকার চেষ্টা করছে। তার হাত কাঁপছে। ঘরে বাড়ির সকলে উপস্থিত আছে। উজান সবার দিকে একবার তাকিয়ে পারিবারিক ডাক্তারকে ফোন দিল। এভাবে হঠাৎ জ্ঞান হারানোর কোনো কারণ খুঁজে পাচ্ছে না কেউ। কিছুক্ষণের ভেতরে ডক্টর চলে আসলো। ডক্টর এসে রুহানিকে চেক করলেন কিছুক্ষণ, তারপর সবার দিকে তাকিয়ে হেসে উঠলেন। ডাক্তার চশমার ফাঁক দিয়ে উজানের দিকে তাকালেন। হেসে উঠলেন তিনি। হঠাৎ এই অপ্রত্যাশিত হাসি দেখে উজানের রাগ হলো। সে ভ্রু কুঁচকে কিছু একটা বলার জন্য মুখ খুলল মাত্র। ঠিক তখনই ডাক্তার সাহেব বলে উঠলেন, কনগ্রাচুলেশনস উজান মাহাতাব, আপনি বাবা হবেন। কথাগুলো যেন বজ্রপাতের মতো কানে আঘাত করল তার। মুহূর্তেই উজানের সমস্ত শরীর নিস্তব্ধ হয়ে গেল। চোখ বড় বড় করে তাকালো ডাক্তারের দিকে। আলহামদুলিল্লাহ। ডাক্তার সাহেবের কথায় পরিবারের সবাই একত্রে বলে উঠলেন। উজানের মুখ থেকে আচমকা বেরিয়ে এলো, কিভাবে সম্ভব? উজানের কথায় সবাই চমকে তার দিকে তাকালো। সকলের ভ্রু কুঁচকে গেল। এটা কেমন কথা? কিভাবে সম্ভব মানে কি? তুহিন উজানের গা ঘেঁষে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, মানে কি? একবারই বাচ্চা, কিভাবে সম্ভব? উজান মুখ ফুসকে বলে ফেলেছিল কথাটা। পরপর সে কি বলেছে বুঝতে পেরে সজাগ হলো। খুকখুক করে কেসে উঠল। তুহিন অবাক হয়ে তাকালো উজানের দিকে। চোখ কপালে তুলে বলল, একবার সে হঠাৎ উজানের সামনে দাঁড়িয়ে উজানের হাত ধরে উৎকণ্ঠে বলে উঠল, কনগ্রাচুলেশন ভাই, তুমি প্রমাণ করে দিয়েছো তুমি আসল পুরুষ। উজান এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল। আশেপাশে তাকিয়ে দেখলো পরিবারের সবাই তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ডাক্তারও চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আয়েশা চোখ ছোট করে উজানের দিকে তাকিয়ে মিনমিন কণ্ঠে বলে উঠল, চাচার মুখ দেখে তো মনে হচ্ছে বাচ্চাটা তার না। অভ্র আয়েশার পেছনেই ছিল। সে আয়েশার ঘাড় চেপে ধরে ঘর থেকে বাইরে নিয়ে আসলো। আয়েশা চমকে কথা বলতে গেলে মুখ চেপে ধরল। বাহিরে এসে ছাড়া পেতেই তেতে উঠল আয়েশা। কি সমস্যা আপনার? এভাবে নিয়ে আসলেন কেন? অভ্র আয়েশাকে কোলে তুলে নিয়ে ঘরের দিকে যেতে যেতে বলতে লাগলো, ওটা আর বাচ্চা হোক আর না হোক, আমাদের বাচ্চা এখনই আনতে হবে। শালা আবারও আমার আগেও ফার্স্ট হয়ে গেল। একজন এমপি হয়ে তো আমার আর কোনো সম্মানের বলতে কিছুই থাকলো না। আমার আগে ভাইপোরা বিয়ে করলো আর এখন বাচ্চাও। এটা কিছুতেই মেনে নেওয়া যাবে না। সবাই আমার পুরুষত্বের দিকে আঙুল তুলবে। তো চলো এখনই প্রসেসিং শুরু করি। উজান গলা খাকারি দিল সবার দিকে তাকিয়ে। কপালে 2 আঙ্গুল ঘষে আর চোখে রুহানির দিকে তাকালো। রুহানির এখনও জ্ঞান ফেরেনি। হামিদা এগিয়ে এসে হাসি মুখে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আবারও দাদি হব। আল্লাহ, একসাথে এত খুশি আমি রাখবো কোথায়? বাক্সে বন্দি করে রাখো চাচি। সুমাইয়া হেসে বলে উঠল। ওর কথায় সবাই হেসে উঠল। রফিকুল সাহেব বললেন, আমি এক্ষুনি বাজার থেকে মিষ্টি কিনে আনছি। বলেই 3 ভাই বেরিয়ে গেলেন মিষ্টি আনতে। সুমাইয়া পুরো ঘরময় ঘুরতে ঘুরতে বলতে লাগলো, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আমি 2টা বাবুর খালা হব। আহা কি আনন্দ আকাশে বাতাসে। রোহনের বিশ্রাম প্রয়োজন।
হঠাৎ উজান বলে উঠল। সবাই বের হও ঘর থেকে। সবাই আর চোখে একবার উজানের দিকে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। ডাক্তার যাওয়ার আগে বলে গেলেন একবার চেক আপ করে আসতে। সবাই বেরিয়ে যেতেই উজান ঘরের দরজা লাগিয়ে দিল। রুহানির সামনে গিয়ে ফ্লোরে হাঁটু গেড়ে বসল। রুহানির এক হাত নিজের হাতের মুঠোয় নিল। গোলাপের পাপড়ির ন্যায় স্নিগ্ধ লাগছে রুহানিকে। ঠোঁট শুকিয়ে এলো। মনের ভেতর হঠাৎ এক অজানা আলোড়ন সৃষ্টি হলো। ঝুঁকে রুহানির ঠোঁটে আলতো করে একটা চুমু খেল। আবারও ঠোঁটের ঠোঁট চেপে অনেকক্ষণ ধরে রইল। চোখ জ্বলছে তার, গলা কাঁপছে। সে নাকি বাবা হবে। তার এই ছোট্ট পুতুলের ঘরে নাকি আরেকটা পুতুল আসবে। চোখ পিটপিট করে তাকালো রুহানি। উজানকে দেখে সে ডেকে উঠল। উজান ভাই। উজান ওর চোখের দিকে তাকিয়ে আস্তে করে বলে উঠল। তোর বাচ্চার বাপ হয়ে যাচ্ছে, এখনো ভাই ডাকবি? রুহানি থমকে গেল। চোখ বড় বড় করে তাকালো উজানের দিকে। উজান মুচকি হাসল। কি বলেন আপনি? কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো রুহানি। উজান একবার চোখের পলক ফেলে মাথা নাড়ালো। রুহানির গলা কেঁপে উঠল, চোখ ভরে উঠল, শ্বাস প্রশ্বাস বেড়ে গেল। অনেক কষ্টে মুখ ফুটে আবারও বলে উঠল, আমি মা হব। উজান রুহানির হাত ধরে হালকা চাপ দিল, বলল, আর আমি বাবা। রুহানি ফুপিয়ে কেঁদে উঠল, বোকা বোকা ভাবে বলে উঠল, আপনাকে কে বলল? আমার মেয়ে। আপনার মেয়ে? আপনি কি করে জানলেন মেয়ে হবে? রুহানি কান্না থামিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করল, আমার সন্তান, আর আমি জানবো না? আমি জানি আমার একটা রাজকন্যা হবে। উজান গর্বের সাথে জবাব দিল। রুহানি মুখ ভেঙ্গাল। আপনি বলেন আর হলো বুঝি? আমি বাচ্চার মা, আমি জানি আমার একটা রাজপুত্র আসবে। রাজকন্যা আসবে। উজান আবার বলল, রাজপুত্র আসবে। রাজকন্যা আসবে। না, রাজপুত্র আসবে। রুহানি চোখ গরম করে তাকালো উজানের দিকে। উজান বিছানায় উঠে রুহানিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। শুধু শুধু তর্ক করিস না তো, আমি জানি আমার একটা রাজকন্যা আসবে। রুহানি মাথা তুলে তাকিয়ে বলল, দেখবো আল্লাহ কার কথা শুনে। উজান হালকা হাসল। তার বাচ্চা আসাতে যেমন খুশি লাগছে তেমন চিন্তাও হচ্ছে খুব। রুহানির এখনও বাচ্চা নেওয়ার মতো বয়স হয়নি। কালকে ডাক্তারের কাছে যাবে সে। রায়হান রাগে হাতের ফোনটাকে এক আছাড় মারল। রাগে রীতিমতো কাঁপছে সে। সে কিছুতেই মানতে পারছে না রুহানির বাচ্চা হবে। যেই বাচ্চা তার হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তার না, মানতে পারছে না সে। সব ভস্ম করে দিতে মন চাচ্ছে। সামনের দেয়ালের দিকে তাকিয়ে বিড়বিড় করল, ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি। রুহানি, তোকে আমি মেরেই ফেলবো। রাগে হাতের কাছে যা পেল সেটা নিয়ে জোরে ড্রেসিং টেবিলের আয়নায় ছুঁড়ে মারল। আয়নাটা ভেঙে হাজার টুকরা হলো। রফিকুল সাহেব, সুমন মাহতাব, রাফিদ মাহতাব হাত ভরে মিষ্টি নিয়ে আসলেন। প্রতিবেশী সকলকে মিষ্টিমুখ করালেন। কারো খুশি যেন সরছেই না। তাদের দুই ছেলের বাবা হচ্ছে। পরের দিন উজান রুহানিকে নিয়ে ডাক্তারের কাছে গেল। রেজাল্ট পজিটিভ এসেছে। প্রেগন্যান্সির 1.5 মাস চলছে। রুহানির সব কিছু ঠিকঠাক আছে, চিন্তার কোনো বিষয় নেই। উজান যেন হাঁপ ছেড়ে বাঁচল এতক্ষণে। এদিকে রুহানির হঠাৎ লজ্জা লাগতে শুরু করেছে। সে ঘর থেকেই বের হচ্ছে না লজ্জায়। বিছানায় বসে ফোন দেখছিল রুহানি। তখন সুমাইয়া ঘরে ঢুকল। ওর ঠোঁটে মিটিমিটি হাসি ঝুলে আছে। রুহানির বুক ধুকপুক ধুকপুক করতে শুরু করলো। এই মেয়ের এমন হাসি মানেই তাকে জ্বালানোর ফোন দিয়ে আটছে মনে মনে। সুমাইয়া বিছানায় উঠে তার সামনে বসল। বুঝলি রুহানি, তুই একটু বেশি ফাস্ট। সুমাইয়ার কথায় রুহানি ভ্রু কুঁচকালো। সুমাইয়া আবার বলল, এই যে আমরা একই বয়সের, তোর বিয়ে হলো, এখনো বাচ্চা হবে, কিন্তু আমার কি হচ্ছে, একটা প্রেম পর্যন্ত হলো না। ছি, আমার তো লজ্জায় মরে যাওয়া উচিত। রুহানি বিরক্ত হয়ে বলল, তো মরে জানা ভাই, এখনো বেঁচে আছিস কেন? এখনো বেঁচে আছি একমাত্র আমার গোলামের পুত্রের দেখার আশায়। আমি দেখতে চাই কে হবে আমার হিরো। হুইসি। সুমাইয়া আফসোস করে বলল, তোর এই জন্মে আর বিয়ে করা হবে না, দূর হয় এখান থেকে। সুমাইয়া গান গেয়ে উঠল, কবে আসবে আমার সে হিরো, কবে আসবে আমার সে হিরো, করব যখন হিরোর গালে কিস, ঠোঁটে লাগাবো লাল লিপস্টিক। কিস করার লাইনটা বলেই সুমাইয়া লজ্জায় 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। রুহানি অবাক হয়ে ওর কাণ্ড দেখল। এই মেয়ের আবার লজ্জাও আছে। সুমাইয়া আর রুহানি পাশাপাশি শুয়ে ফোন দেখতে শুরু করলো। ইনস্টাগ্রামে ভিডিও দেখছে দুইজন।
বেশিরভাগ ভিডিও বাইকের আসছে। হ্যান্ডসাম ছেলেরা বাইকে রাইড করছে, মাথায় হেলমেট। আবার কিছু কিছু ভিডিওতে বাইকের পেছনে গার্লফ্রেন্ড বা বউ নিয়ে রাইড করছে। হঠাৎ রুহানির ইচ্ছে হলো উজান ভাইকে নিয়ে বাইকে করে ঘুরতে। তার দেখতে ইচ্ছে করছে উজান ভাইকে গ্লোভস, শুজ, রাইডিং জ্যাকেট, হেলমেট পরা অবস্থায় কেমন লাগবে। সে ভিডিওর দিকে তাকিয়ে সুমাইয়াকে বলল, আমার না উজান ভাইকে এইভাবে দেখতে ইচ্ছে করছে। আমার দেখতে ইচ্ছে করছে বাইকার উজান দেখতে কেমন লাগবে তাকে। এই ইচ্ছেটা অনেক দিনের আমার। সুমাইয়া বলল। তাহলে উজান ভাইকে বলে ফেল দ্রুত একটা বাইক কিনে ফেলতে। রুহানি একটু ভেবে সুমাইয়ার দিকে ফিরে শুল। মুখ চকচক করে উঠল তার, গাল ফুঁড়ে হেসে বলে উঠল, আমি ভাবছি উজান ভাইকে আমি একটা বাইক গিফট করব। সুমাইয়া অবাক হয়ে বলল, তুই গিফট করবি? টাকা পাবি কই তুই? কাবিনের টাকা, কাবিনের 15 লক্ষ টাকা উজান ভাই আমায় দিয়েছে, চেক আছে আমার কাছে। রুহানির সাথে সাথে জবাব দিল। সুমাইয়ার চোখ কপালে উঠে গেল। বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে সে বলে উঠল, সব টাকা দিয়ে ফেলেছে তোকে? রুহানি হেসে মাথা নাড়ালো। সুমাইয়া বলল, হাউ কিউট ভাই, এমন মানুষ কই পাওয়া যায়? কোন অ্যাপসে পাবো? রুহানি হেসে উঠল সুমাইয়ার কথায়। রুহানি আবার বলল, সারপ্রাইজ দিব? সুমাইয়া একটু ভেবে বলল, দেওয়া যায়, কিন্তু কিভাবে? আমাদের পক্ষে বাইক কেনা সহজ ব্যাপার না, টাকা থাকলেই হবে না। দুজনেই ভাবনায় পড়ে গেল। হঠাৎ সুমাইয়া বলে উঠল, চল আমরা এই ব্যাপারে ছোট চাচু আর তুহিন ভাইয়ের সাথে কথা বলে দেখি, ওদের রাজি করাবো। রুহানি লাফিয়ে উঠল। হ্যাঁ চল, একমাত্র ওরাই ভরসা আমাদের। তুহিন বা অভ্র কেউ বাড়িতে নেই, তাই ওরা ভেবে রাখলো তারা বাড়িতে আসলে তাদের সাথে ওরা এই ব্যাপারে কথা বলবে। তুই ভাইয়াকে বাইক গিফট করবি? চরম অবাক হয়ে চোখ বড় বড় করে বলে উঠল তুহিন। তুহিনের এহেন প্রতিক্রিয়ায় রুহানি অপ্রস্তুত হলো। অভ্রর ঘরে এখন উপস্থিত আছে অভ্র, আয়েশা, ইসরাত, তুহিন, সুমাইয়া আর রুহানি। রুহানি দাঁত দিয়ে নখ কাটছে। অভ্র বলল, তুই টাকা পাবি কই? রুহানি ভয়ে ভয়ে জবাব দিল। কাবিনের টাকা আছে। আয়েশা পাশে বসে থাকা ইশরাতকে ফিসফিস করে জিজ্ঞেস করল। কাবিনের কত টাকা ছিল? ইশরাতও ফিসফিসিয়ে জবাব দিল। মনে হয় 15 লক্ষ টাকা। আয়েশা অবশ্য এত অবাক হলো না। অভ্র তাকে কাবিনের সব টাকা দিয়ে দিয়েছে। অভ্র আবার জিজ্ঞেস করল। উজান যদি রেগে যায়? রুহানি মাথা নাড়িয়ে বলল, রেগে যাবে কেন? এটা আমার তরফ থেকে তার জন্য গিফট। কেউ গিফট পেয়ে বুঝি রেগে যায়? অভ্র মাথা নাড়ালো। তুহিন জিজ্ঞেস করল, কোন বাইক তুই ভেবেছিস? হ্যাঁ ভেবেছি আমার পছন্দের বাইক। রুহানি হেসে জবাব দিল। কোন বাইক? আবার জিজ্ঞেস করল। ইয়ামাহা R15V3। তুহিনের আবার চোখ বড় বড় হয়ে গেল। অবাক হয়ে বলল, এর দাম তো অনেক। কাবিনের টাকাও তো অনেক ভাইয়া। সে যদি আমাকে কাবিনের এত টাকা সম্পূর্ণ শোধ করতে পারে, তাহলে আমি কেন সামান্য এটুকু দিতে পারবো না তাকে? রুহানি গর্বের সাথে হেসে উঠল। ওর কথায় সবাই মুচকি হাসল। বিকেলের দিকে অভ্র, আয়েশা, তুহিন, ইশরাত, সুমাইয়া আর রুহানি সকলে বেরিয়ে পড়ল বাইক কিনতে। কালো কুচকুচে রঙের ইয়ামাহা R15V3 বাইকটা নিল রুহানি। সাথে 2টা কালো কুচকুচে হেলমেট নিল, গ্লাভস নিল। ডেস্কের ওপরে কয়েকটা ফাইল ছুঁড়ে মারল উজান। সামনে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা রকির দিকে তাকিয়ে গর্জে উঠল, এগুলো কি করছো? আমার মাথা বানিয়ে রেখেছ? এগুলো তাতে ভুল কেন? এক্ষুনি এগুলো ঠিক করবে, আর একটা ভুলে যেন না থাকে। রকি দ্রুত হাতে ফাইলগুলো নিয়ে বেরিয়ে গেল। উজান চেয়ারে মাথা রাখতেই তার ফোন বেজে উঠল। ডেস্কের ওপর রাখা ফোনের দিকে তাকিয়ে দেখল অভ্র চাচ্চু ফোন দিয়েছে। ফোন তুলে কানে ধরল উজান। ওপাশ থেকে অভ্রর অস্থির কণ্ঠ ভেসে আসলো, উজান কোথায় তুই? দ্রুত আমার অ্যাড্রেসে চলে আয়। উজানের কপালে ভাঁজ পড়ল, সোজা হয়ে বসল। হঠাৎ কি হলো অভ্রর? চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে চাচ্ছু? কোনো সমস্যা হয়েছে? কোথায় তুমি? হ্যাঁ বড় সমস্যা হয়েছে, দ্রুত আয়। ঝামেলা হয়েছে এখানে, একা পারছি না আমি। অভ্র বলেই ফোন রেখে দিল। মেসেজে লোকেশন পাঠিয়ে দিল। উজান দ্রুত উঠে দাঁড়ালো। অভ্র দেওয়া লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। অস্থির হয়ে ছুটছে সে। লোকেশনটা একটা নির্জন এলাকায় দেখাচ্ছে। বড় মাঠ আছে সেখানে। গাড়ির স্পিড মিটার ক্রমশ বাড়ছে।
সূচকটা লাল দাগ ছুঁয়ে ফেলেছে। উজানের গাড়ি এসে থামল বড় মাঠের ধারে। দরজা খুলে নামতেই তারফা থমকে গেল। মাঠের মাঝ বরাবর দাঁড়িয়ে আছে রুহানি। এখানে রুহানিকে দেখে ভ্রু কুঁচকে গেল তার। রুহানি এখানে কেন? দ্রুত পায়ে এগিয়ে গেল উজান। রুহানি থেকে কয়েক হাত দূরে এসে থেমে গেল। সে প্রশ্নবোধক চাহনি নিয়ে তাকিয়ে আছে রুহানির দিকে। রুহানি মুচকি হেসে তাকিয়ে আছে তার দিকে। উজান রুহানির পাশে থাকা বড় বাক্সের দিকে একবার তাকালো। বাক্সটা অনেক বড়। তুই এখানে কেন? উজান ভ্রু কুঁচকে প্রশ্ন করল রুহানিকে। রুহানি কোনো উত্তর দিল না। এক চিলতে মায়াময় হাসি ছুড়ে দিল তার দিকে। তারপর ধীরে হাতে ধরা লাল ফিতাটা টান দিল। মুহূর্তের মধ্যে বিশাল বাক্সটা 4 কোণ খুলে গেল, আর সেখান থেকে হাজারো রঙিন বেলুন আকাশে ভেসে উঠল। উজান বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল। বেলুনগুলো উড়ে যেতেই দৃশ্যমান হলো কালো কুচকুচে চকচকে ইয়ামাহা R15 বাইক। বাইকের ট্যাঙ্কের ওপর রাখা কালো হেলমেট আর গ্লাভস। উজান চমকে উঠল। অবিশ্বাসে 4 চোখ বরফ হয়ে উঠল। সে সাধারণত সহজে চমকায় না, কিন্তু এবার সে চমকালো, থমকালো। সারপ্রাইজ! পেছন থেকে অভ্র, তুহিন, সুমাইয়া, ইশরাত, আয়েশা সকলে একসাথে পার্টি পেপার ফুটালো। রঙিন কাগজ চারদিকে উড়ে গেল। চারদিক যেন উৎসব মুখর হয়ে উঠল। উজান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বাইকের দিকে না তাকিয়ে তার চোখ আটকে রইল শুধু রুহানির মুখে। রুহানি ধীরে এগিয়ে এলো। তার হাতটা শক্ত করে ধরল, টেনে নিয়ে গেল বাইকের সামনে। উজানের বুক ধকধক করছে। দৃষ্টি রুহানির দিকেই আটকে রইল। রুহানি তার সামনে বাইকের চাবির রিং এগিয়ে ধরে মিষ্টি কণ্ঠে বলল, আমার তরফ থেকে আপনার জন্য এই সামান্য একটা গিফট। উজান এক মুহূর্ত চেয়ে রইল চাবিটার দিকে। তার চোখ আবারও ফিরে গেল রুহানির দিকে। রুহানি তাকে বাইক গিফট করছে। হঠাৎ উজান জিজ্ঞেস করল, টাকা পেলে কোথায় তুই? রুহানি একটু রাগ হলো। সবাই খালি টাকার কথা জিজ্ঞেস কেন করেন? আমার কাছে বুঝি টাকা থাকে না? জানেন আমার স্বামী আমাকে কত টাকা দেয়? কাবিনের সব টাকা সে পরিশোধ করেছে, সাথে প্রতি মাসে হাত খরচের জন্য নির্ধারিত বড় অঙ্কের টাকা সে আমায় দেয়। এই পর্যায়ে উজান হাসল। রুহানি জিজ্ঞেস করল, বাইক চালাতে পারেন তো মিস্টার সাফওয়ান উজান মাহতাব? উজান 2 হাত পেছনে একসাথে করে রুহানির দিকে ঝুঁকে বলল, জি পারি, মিসেস সাফওয়ান উজান মাহতাব। রুহানি হেসে বাইক থেকে হেলমেটটা নিয়ে উজানের সামনে আসলো। উজান ঝুঁকে দাঁড়ালো। রুহানি নিজের হাতে উজানের মাথায় হেলমেট পরিয়ে দিল, গ্লাভস পরিয়ে দিল। উজানের সামনে দাঁড়িয়ে মন প্রাণ ভরে দেখল সে উজানকে। চোখ জুড়িয়ে গেল। চমৎকার দেখতে লাগছে তার উজান ভাইকে। সে রিলসের দেখা লোকগুলোর থেকেই হাজারো গুণ সুন্দর লাগছে তার উজান ভাইকে। রুহানি এবার বলে উঠল, তাহলে প্রমাণ দেখান। রুহানি নিজের জন্য হেলমেটটা নিজে পরতে গেলে উজান বাধা দিল। হেলমেটটা নিজের হাতে নিয়ে নিল। উজান নিজের হাতে রুহানিকে হেলমেট পরিয়ে দিল। উজান বাইকটার কাছে গিয়ে বাইকটা ছুঁয়ে দেখল। সে কখনো ভাবেনি এমন সারপ্রাইজ সে পাবে। রুহানির হৃদয় থেকে পাওয়া সবচেয়ে বড় উপহার এটা তার জন্য। উজান বাইকে উঠে বসল। বাইকে চাবি দিয়ে স্টার্ট দিল। রুহানি মিটিমিটি হেসে বলল, আমি কি উঠতে পারি? উজান মাথা ঝুঁকিয়ে বলল, অবশ্যই। রুহানি পেছনে উঠে বসল। রুহানির বুক ধুকপুক ধুকপুক করছে। রীতিমতো কাঁপছে সে অতি উত্তেজনায়। উজানের ঘাড় শক্ত করে চেপে ধরল সে। উজান ডেকে উঠল, রুহানি, জি। আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া উপহার এটা। রুহানি পেছন থেকে শক্ত করে উজানকে জড়িয়ে ধরল। উজান বাইক টান দিয়ে চলে গেল সেখান থেকে। রুহানি প্রশান্তিতে চোখ বুজে ফেলল। এতক্ষণ কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা সুমাইয়া, ইশরাত, আয়েশা, তুহিন, অভ্র একে অপরের দিকে তাকালো। সুমাইয়া অসন্তুষ্ট কণ্ঠে বলে উঠল, আমাদের পাত্তাই দিল না। তুহিন বলল, আমাদের বিরিয়ানির ভেতরের এলাচে সাইডে রেখে দিল। অভ্র আয়েশার হাত ধরে সামনে হাঁটা ধরল। তুহিন চেঁচিয়ে উঠল, আরে চাচা যান, তোমরা আবার কই যাও? অভ্র যেতে যেতে জবাব দিল, বউ নিয়ে ঘুরতে যাই, তোরা উজানের গাড়িতে করে চলে আসিস। তুহিন বিড়বিড় করে বলল, আমিও বউ নিয়ে ঘুরতে যাব। কিন্তু পরক্ষণে চোখ ছোট ছোট করে সুমাইয়ার দিকে তাকালো। মিনমিনিয়ে বলল, এবার তো তুই বিরিয়ানির ভেতর এলাচ হলি সুমাইয়া। সুমাইয়া তেতে উঠল। ফুঁসে উঠে বলল,
তোমাদের এত প্রেম কোথা থেকে আসে ভাই, বুঝি না। একটা ফুচকা স্টলের সামনে এসে থামলো অভ্র আর আয়েশা। 1 প্লেট ফুচকা অর্ডার দিল। ফুচকা খাওয়ার ভেতরে তাদের সামনে 2টা মেয়ে এসে দাঁড়ালো। তাদের সামনে বললে ভুল হবে, মূলত অভ্রর সামনে এসে থামলো। আয়েশা আর চোখে তাকালো তাদের দিকে। অভ্র প্রশ্নবোধক চাহনি নিয়ে তাকালো তাদের দিকে। মেয়ে দুটোর ভেতরে একটা মেয়ে লাজুক হেসে বলল, আপনি এমপি অভ্র জোহান না? অভ্র মাথা নাড়ালো। মেয়েটা অনুরোধ করে বলল, একটা ছবি নিতে পারি স্যার, প্লিজ? আয়েশা চমকে উঠল। সাহস কত বড় মেয়েগুলোর! তারই সামনে এসে তারই বরের সাথে ছবি তুলতে চাচ্ছে। অভ্র আয়েশার দিকে তাকালো। আয়েশা দাঁত কটমট করে তাকিয়ে আছে তার দিকে। অভ্র মেয়েটাকে কিছু বলতে যাবে তার আগে আয়েশা তার সামনে এসে মেয়েটার দিকে মুখ করে দাঁড়ালো। মেয়েটার ভ্রু কুঁচকে গেল। আয়েশা বলল, না, কোনো ছবি তোলা হবে না, যান এখান থেকে। মেয়েটা কিছুটা রেগে বলে উঠল। আপনি কে? আয়েশা তার থেকেও দ্বিগুণ রেগে বলল। আমি মিসেস অভ্র। মেয়েটা এবার মিয়ে গেল, তাকালো অভ্রর দিকে। অভ্র আয়েশাকে নিয়ে সেখান থেকে চলে আসলো। আয়েশা কটমট করে তাকিয়ে রইল মেয়ে দুইটার দিকে। সে আর কোনো কথা বলল না অভ্রর সাথে। সারাটাক্ষণ চুপ করে রইল। অভ্র কথা বললেও সে বলল না। বাড়িতে এসে গটগট পায়ে হেঁটে নিজের ঘরে ঢুকলো আয়েশা। অভ্র পেছন পেছন ঢুকে বলে উঠল, আয়েশা বিবি বলো তো, ভালোবাসি। আয়েশা রেগে তাকালো অভ্রর দিকে। দতে দত চেপে বলে উঠল, আমি আপনাকে ভালোবাসি না। অভ্র কলার ঝাঁকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তোমার ভালোবাসা বলা লাগবে না, আমি বাসলেই হবে। আয়েশা জিজ্ঞেস করল, আপনি আমাকে ভালোবাসেন? অভ্র অবাক হওয়ার ভান ধরল। কখন বললাম? মাত্রই তো বললেন। আয়েশা অবাক হলো। তুমি কি আমাকে মিথ্যাবাদী বলছো? না, সেটা কখন বললাম? আবারও বললো। আরে কথা ঘুরাচ্ছেন কেন? আয়েশা উত্তেজিত হয়ে পড়ল। এখন তুমি আমাকে বাচাল বললে? আজব। আয়েশা চরম অবাক হলো। অভ্র আয়েশার ডান হাত খপ করে ধরে বসল। হাত ওপরে উঠিয়ে 1 আঙ্গুল ধরে আয়েশাকে ঘুরাতে শুরু করলো। গান গেয়ে উঠল, তোর দিলের উইলে স্ট্যাম্প মেরে লিখে দেবো যে আমি তোর আমি তোর আমি তোর প্যারেলাল রে। আয়েশা ঘুরতে ঘুরতে চেঁচিয়ে উঠল। আরে আরে কি করেন? অভ্রর ফোন বেজে উঠল। অভ্র আয়েশাকে ঘোরাতে ঘোরাতে বিছানার কাছে গিয়ে ছেড়ে দিল। আয়েশা গিয়ে বিছানায় পড়ল। সোজা হয়ে তাকালো অভ্রর দিকে। অভ্র পকেট থেকে ফোন বের করে কানে দিয়েছে। কিছুক্ষণ ওপাশের কথা শোনার পর আচ্ছা বলে দরজার দিকে যেতে লাগলো। আয়েশা চেঁচিয়ে ডেকে উঠল, আরে প্যারে লাল, কই যান? নতুন লালে লাল খুঁজতে। অভ্র যেতে যেতে জবাব দিল, রুহানি থেকে বাইক পাওয়ার পর থেকে উজানার গাড়ি ব্যবহার করেনি। সব জায়গায় বাইক নিয়ে যাওয়া আসা করে সে। অফিসেও সে বাইক নিয়েই যায়। রুহানির প্রেগনেন্সির 3 মাস চলে, ইশরাতের 6 মাস। রুহানি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ে। মনে প্রাণে আল্লাহর কাছে ছেলে সন্তান চায়। উজানের সাথে ওই দিন ছেলে বাবু নিয়ে কথা কাটাকাটির পর রাত 3টার সময় সে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠেছিল। তার ওঠার কারণে উজানও সজাগ হয়ে যায়। রুহানিকে এত রাতে উঠতে দেখে উজান জিজ্ঞেস করেছিল, এত রাতে উঠেছিস কেন? রুহানি কাটকাট উত্তর দিয়েছিল, আমি এখন আল্লাহর কাছে ছেলে বাবু চাইবো। এই সময়ে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না। রুহানির কথা শুনে সাথে সাথে উজান বিছানা থেকে উঠে দাঁড়ালো। তাকে উঠতে দেখে রুহানি জিজ্ঞেস করল, আপনি উঠছেন কেন? উজান আড়মোড়া ভাঙতে ভাঙতে জবাব দিল, আমিও নামাজ পড়ব। আমি আল্লাহর কাছে সুন্দর ফুটফুটে রাজকন্যা চাইব, দেখি কার দোয়া জোর বেশি হয়। সে রুহানির পাশ কেটে ওয়াশরুমে ঢুকে গেছিল। পরে দুইজন একসাথে তাহাজ্জুদ পড়ছিল। ওই একদিনেই থামিনি দুইজন, এখন প্রতিদিন দুইজন তাহাজ্জুদ পড়ে। উজান তুহিন এসেছে রুহানি আর ইশরাতকে চেক আপ করানোর জন্য। ওয়েটিং রুমে বসে আছে রুহানি, উজান আর তুহিন। ইশরাত চেক আপের জন্য ভেতরে গিয়েছে। রুহানির বাম সাইডে উজান আর ডান সাইডে তুহিন। রুহানি সেই কখন থেকে খেয়াল করছে সামনে বসে থাকা বয়স্ক মহিলাটা তাকে ঘুরে ঘুরে দেখছে। রুহানির পানি তৃষ্ণা পেয়েছে। সে উজানকে ডাকল। উজান ভাই। উজান ফোন থেকে দৃষ্টি উঠিয়ে তাকালো তার দিকে। রুহানি বলল, পানি খাবো।
উজান উঠে বাইরে চলে গেল পানি আনতে। রুহানি আর চোখে সামনে তাকালো। সেই মহিলাটা এখনও তাকিয়ে আছে তার দিকে। সে তাকাতেই মহিলাটা হাসল। সেও অপ্রস্তুত হাসি দিল। কিছুক্ষণ পর মহিলাটা রুহানিকে জিজ্ঞেস করল। নাম কি তোমার? রুহানি হেসে জবাব দিল। মিফতাহুল রুহানি। মহিলাটা তুহিনের দিকে ইশারা করে বললেন। সাথে কে? আমার ভাইয়া। রুহানি জবাব দিল হেসে। মহিলাটা হেসে তুহিনকে জিজ্ঞেস করলো এবার। ভেতরে কি তোমার বউ? তুহিন জবাব দিল। হ্যাঁ, আমার স্ত্রী। কত মাস চলে? 6 মাস। উজান পানি নিয়ে ফিরে আসলো। বোতলের মুখ খুলে রুহানির হাতে দিল। রুহানি কয়েক ঢোক পান করে উজানের হাতে ফেরত দিল। মহিলাটা নিজ থেকে বলতে শুরু করলেন এবার। আমার বড় ছেলের বউ 4 মাসের প্রেগন্যান্ট, এসেছে চেক আপ করতে। আমার 2টা ছেলে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তারা একদম দেখতে তাদের বাবার মতো হয়েছে। তার বাবার সাথে আমার প্রেমের বিয়ে ছিল। শেষের কথাটা বলেই মহিলাটা হাসলেন। মহিলাটা আবার বললেন। ছোটটাকেও বিয়ে দিব ভাবছি। মেয়েও খুঁজছি। আমাদের অর্থ সম্পদ অনেক আছে। 3 তলা বাড়িও আছে, গাড়িও আছে। রুহানি অপ্রস্তুত হাসল। তুহিন খুব মনোযোগ দিয়ে মহিলাটার কথা শুনছে। উজান চুপচাপ শুনে যাচ্ছে। মহিলাটা এবার রুহানিকে জিজ্ঞেস করল। তোমরা কয় ভাই বোন মা? আমরা 2 বোন। রুহানি জবাব দিল। তোমার বাবা কি করে? রুহানি এবার একটু থমকালো। তার বাবা কিছুই করে না, বেকার মানুষ, একা থাকে, টুকটাক কাজ করে, তাতে নিজের চলার মতো টাকা জোগাড় হয়ে যায়। রুহানি জবাব দিল। কিছু করে না। মহিলাটা আবার জিজ্ঞেস করল। তোমার বোনের কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, একটা মেয়েও আছে তার। একটা কথা বলবো, যদি কিছু মনে না করো? হ্যাঁ বলুন আন্টি। রুহানি অবাক হলো কিছুটা। উজান অনুসন্ধানী দৃষ্টিতে তাকিয়ে আছে। মহিলাটা বললেন। তোমার নাম্বারটা কি? কেন, কি করবেন? উজান এক ভ্রু তুলে বলে উঠল। হঠাৎ উজানের গম্ভীর কণ্ঠে প্রশ্ন শুনে মহিলাটা অপ্রস্তুত হলো। আবারও মুখে হাসি ফুটিয়ে উজানের দিকে তাকিয়ে সরাসরি বলে উঠলেন। আসলে হয়েছে কি বাবা, তোমার এই বোনটাকে না আমার খুব পছন্দ হয়েছে আমার ছোট ছেলেটার জন্য। এ নিয়ে অনেক মেয়ে দেখেছি, কিন্তু এত ভালো লাগেনি। তোমার বোনটা আমার খুব ভালো লেগেছে, অনেক মিষ্টি একটা মেয়ে। মহিলাটার কথা শুনে উজানের চোয়াল শক্ত হয়ে গেল। রুহানির বুক ধক করে উঠল। তুহিন হো হো করে হেসে উঠল। সবার এহেন প্রতিক্রিয়ায় মহিলাটা অবাক হলেন। ঘুরে ঘুরে দেখছেন ওদের 3 জনকে। মহিলাটা আবার উজানকে ডেকে উঠলেন। বাবা। এবার তুহিন দম ফাটা হেসে জবাব দিল। আন্টি, আপনি যার কাছে আপনার ছেলের জন্য এই মেয়েটার বিয়ের প্রস্তাব দিচ্ছেন, ওই ছেলেটা এই মেয়ের স্বামী। আর মেয়েটার পেটে এই লোকের 3 মাসের বাচ্চা গড়াগড়ি খাচ্ছে। বলে আবার হাসতে শুরু করলো তুহিন। তুহিনের কথায় মহিলাটার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। মহিলাটার সোজা দৃষ্টিপাত দিল রুহানির পেটের দিকে। রুহানি কাচুমাচু হয়ে বসলো এবার। উজান অগ্নি দৃষ্টিতে মহিলাটাকে পরখ করছে। উনি যদি একটা মহিলা না হতো তাহলে ওনার খবর ছিল। এটা উজান চোখ দিয়েই বুঝিয়ে দিচ্ছে। মহিলাটা এবার অবাক কণ্ঠে বলে উঠলেন। কিন্তু কিন্তু ও যে ছেলেটাকে ভাইয়া ডাকলো তখন। উজানের এবার ইচ্ছে করলো রুহানির মুখটাকে টেনে ছিঁড়ে আনতে। ভাইয়া ডাকতে 100 বার নিষেধ করেছে এই মেয়েটাকে, তবুও তার মুখে ভাই ডাকটা তোতা পাখির মতো বলতেই থাকে, যেন এই দুনিয়াতে ভাই ডাক ছাড়া মধুর ডাক আর একটাও নাই। রুহানি ভয়ে কাচুমাচু করছে। এমনিতেই সারাদিন ভাই ডাকার জন্য উজান ধমকাধমকি করে, আর এখন এই ঘটনার পর উজান তাকে একা পেলে কাঁচা চিবিয়ে খাবে। মহিলাটার কথায় তুহিন হেসে জবাব দিল। আসলে আন্টি, ওরা খালাতো ভাই বোন ছিল আগে, তাই অভ্যাস এখনো কিছুটা থেকে গিয়েছে। ওইটা আমার আপন বড় ভাই, আর রোহানি আমার ভাই। মহিলাটা অনেক লজ্জায় পড়ে গেলেন এবার। মুখ লাল হয়ে উঠেছে। ওনার বৌমা ভেতর থেকে বেরিয়ে এসেছে। সে হালকা হেসে বৌমার হাত ধরে ছটফট পায়ে বেরিয়ে গেলেন। ইশরাতও চলে এসেছে। রুহানির আগে চেক আপ শেষ হয়ে গিয়েছিল। ইশরাত বেরিয়ে আসলে আরও টুকটাক কিছু কাজ শেষে তারা বাড়ি ফিরে আসলো।
উজান আসার পথে একটা কথা বলল না রুহানির সাথে। ঘরে ঢুকেই রুহানি ডেকে উঠল। ও উজান ভাই। বলেই জিব্বা কামড়ে ধরল। আবারও একই ভুলে ভাইয়া ডেকে ফেলেছে সে। উজান চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। পেছনে ফিরে দাঁতে দাঁত চেপে ঠোঁটে হাসি ঝুলিয়ে জবাব দিল উজান। জি বোন, বলো। রুহানি হকচকিয়ে উঠল উজানের মুখে বোন ডাক শুনে। স্তব্ধ হয়ে চোখ বড় বড় করে অবাকের চূড়ান্তে পৌঁছে রুহানি বলে উঠল। আজব, আপনি আমাকে বোন ডাকছেন কেন? উজান হিসিয়ে বলে উঠল। তুই ভাই ডাকছিস কেন? তোর লজ্জা করে না রুহানি? আমার বাচ্চা পেটে নিয়ে ঘুরছিস আর আমাকে ভাই ডাকছিস? তুই তো দেখছি আমার বাচ্চার মুখ থেকে মামা ডাক শুনিয়ে ছাড়বি। রুহানি অপরাধীর মতো মুখ কাচুমাচু করে ফেলল। মিনমিন করে বলে উঠল। আরে হবে না উজান ভাই। উজান হাত মুষ্টিবদ্ধ করে ফেলল, শক্ত করে চোখ বুজে ফেলল। আর হবে না বলেও ভাই ডাকছে এই মেয়ে। রুহানি নিজের ভুল বুঝতে পেরে আবারও জিব্বা কামড়াল। সরি ভাই, আমার দোষ কি বলেন? এতদিনের অভ্যাস, আপনি বলে দেন কি ডাকবো আপনাকে। রুহানি ঠোঁট ফুলিয়ে বলল। উজান ঝুঁকে আসলো রুহানির দিকে, চোখ ছোট ছোট করে বলল। ডার্লিং ডাকতে পারিস। রুহানি চোখ তুলে তাকিয়ে বলল। সবার সামনেও ডাকবো? তোর কোনো সমস্যা না হলে ডাকতে পারিস, আমার কোনো সমস্যা নেই। রুহানি ঠোঁট ফুলিয়ে তাকালো। উজান সেদিকে এক পলক তাকিয়ে রুহানিকে ধরে শক্ত করে সেই ঠোঁটে চুমু খেল। তারপর সেরে ওয়াশরুমে ঢুকে গেল। সুমাইয়া আর রুহানি কিছু কেনাকাটা করতে বাড়ি থেকে বের হয়েছিল। কেনাকাটা শেষে শপিং মল থেকে বের হতেই হঠাৎ কোথা থেকে তাদের সামনে উড়ে আসলো হায়াত, আর তার সাথে আছে আরেকটা মেয়ে। হঠাৎ এ সময় হায়াতকে দেখে রুহানি আর সুমাইয়া কিছুটা অপ্রস্তুত হলো। রুহানি না চাইতেও হালকা হেসে জিজ্ঞেস করল। হায়াত আপু, কেমন আছেন আপনি? তার প্রশ্নে হায়াত কোনো জবাব দিল না। সে সোজা প্রশ্ন করল। শুনলাম তুমি নাকি প্রেগনেন্ট? রুহানি এক পল সুমাইয়ার দিকে তাকালো। সে জবাব দিল। হ্যাঁ। হায়াত ঠোঁটে বিদ্রুপ হাসি ঝুলিয়ে বলল। বাচ্চাটা কার রুহানি? এহেন প্রশ্নে রুহানির শরীর কেঁপে উঠল। ঘৃণায় শরীর রিরি করে উঠল। রুহানি অবাক হয়ে বলল। এটা কোন ধরনের প্রশ্ন হায়াত আপু? অবশ্য উজান ভাইয়ের। হায়াত তাচ্ছিল্যের হেসে বলল। তোমাদের মতো মেয়েদের কি একজনকে দিয়ে চলে? তোমাদের বিয়েটা কিভাবে হয়েছে সেটা বুঝি আমরা জানি না? যে মেয়ে রাত বিরাতে একটা ছেলের ঘরে যেতে পারে, সে অন্যের সাথেও শুতে পারবে না, এর গ্যারান্টি কোথায়? হতেও তো পারে এই বাচ্চা উজানের না। রুহানির শরীর অপমানের রাগে রীতিমতো কাঁপছে। সুমাইয়া রেগে কিছু বলতে গেলে রুহানি হাত চেপে ধরল তার। রুহানি হায়াতের চোখের দিকে তাকিয়ে বলল। উজানের সাথে আমার প্রেম ছিল। প্রেম মানে বোঝেন তো, অতি মাত্রায় ভালোবাসা ছিল আমাদের ভেতর। তাই আমরা রাতেও দেখা করতাম, বুঝলেন? এক বাড়িতেই যেহেতু থাকি তাই আলাদা থাকা যায় নাকি? সেও অবিবাহিত, আমিও অবিবাহিত, তাই এটা খুবই নর্মাল। আর একটা প্রেমিক যুগলের ভেতরে কি হয় এটা নিশ্চয়ই বলে বোঝানো লাগবে না আপনাকে। অ্যাটলিস্ট আপনার মতো না যে কোনো বিবাহিত পুরুষের দিকে নজর দেব। কথাটা শেষ করে রুহানি ক্রুর হাসল। হায়াতের গা জ্বলে উঠল তার হাসি দেখে। সে হিসিয়ে বলল। খুব খুশি তুমি, তাই না? কতদিন এমন হাসি খুশি থাকতে পারো আমি হায়াত জোহরা দেখে নিব। যত খুশি হেসে নাও। রুহানি হেসেই বলে উঠল। শকুনের দোয়ায় গরু মরে না। যতদিন আল্লাহর রহমত আর আমার উজান আমার সাথে আছে ততদিন আপনি আমার কিচ্ছুটি করতে পারবেন না। রুহানি মুখ দিয়ে চু চু শব্দ করে আবারও গা জ্বালানো হাসি দিল। হায়াত ভস্য করে দেওয়ার দৃষ্টিতে তাকিয়ে আছে। সে পারে না এক্ষুনি রুহানিকে কষে একটা চর মারতে। সুমাইয়া আর রুহানি সেখান থেকে চলে আসলো। রুহানি ওখানে হায়াতের সাথে ঠিকমতো কথা বললেও মনে মনে সে ভেঙে পড়েছে। হায়াতের থেকে দূরে আসতেই তার মুখ থেকে হাসি সাথে সাথে গায়েব হয়ে গেল। তার দুর্বলতা মানুষ ঠিকই রপ্ত করে ফেলেছে। তার একটাই দুর্বলতা, সে কলঙ্কিত। সমাজের কাছে সে একটা বাজে মেয়ে। রাতে উজান দ্রুত বাড়ি ফিরল। সুমাইয়া ফোন করে তাকে সব বলেছে। সে ঘরে ঢুকে দেখলো রুহানি ঘরে নেই। হাতের ব্যাগটা টেবিলে রেখে সে ব্যালকনিতে গেল। রুহানি অন্ধকার ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে একমনে তাকিয়ে আছে। উজান এগিয়ে গিয়ে রুহানিকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরল। রুহানির কাঁধে থুতনি রাখল। রুহানি উজানের উপস্থিতি আগেই টের পেয়েছে। উজান ঘরে ঢুকলেই উজানের ঘ্রাণে সে টের পায়।
রুহানির চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। উজান রুহানিকে ঘুরিয়ে নিজের দিকে ফেরালো। আলতো হাতে তার চোখের পানি মুছে দিল। ঝুঁকে রুহানির ভেজা 2 চোখে আলতো করে চুমু খেল। উজান অসহায় কণ্ঠে বলল, কাঁদবি না রুহানি। রুহানি মাথা নিচু করে বলল, আমি কাঁদতে চাই না উজান ভাই, কিন্তু কান্না এসে যায়। আমি আর ভাবতে চাই না এগুলো, কিন্তু আমার ভাবনায় এসে যায়। আমি সব ভুলে যেতে চাই, কিন্তু আমাকে কেউ এগুলো ভুলতে দেয় না। পরিস্থিতি আমাকে বারবার আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমি একটা কলঙ্কিনী। আমাকে ভুলতে দেওয়া হচ্ছে না কোনো কিছুই। আমার দুর্বলতা হয়ে গিয়েছে এটা। আর সবাই আমার দুর্বলতাকে ভালো করে রপ্ত করে নিয়েছে। মানুষ আমাকে কথার আঘাত করছে উজান ভাই। শেষের কথাটা বলে রুহানি ফুপিয়ে কেঁদে উঠল। উজানের নিজের কাছে খুব অসহায় লাগছে। এই পর্যায়ে সে তার নিজের ওপরেই ঘৃণা হচ্ছে। সব তার জন্যই হয়েছে, তার জন্যই তার রুহানির আজ এই অবস্থা। রুহানি আবার বলল, বদনাম হয়েছে উজান ভাই, কলঙ্ক লেগেছে আমার গায়ে। এই কলঙ্ক হাজার ঘষলেও যাবে না। উজান শক্ত হাতে রুহানিকে জড়িয়ে ধরল, বুকের সাথে একদম মিশিয়ে নিল তাকে। গভীর স্বরে বলে চলল, হু কেয়ার্স রুহানি, আমি আগেও বলেছি, আবারও বলছি, মানুষ কথার আঘাত দিতে সর্বদা মরিয়া হয়ে থাকে। যখন সে তোর সাথে শরীরের শক্তিতে বা কথায় পারবে না, তখন সে তোর দুর্বলতা খুঁজে বের করবে, আর তোর দুর্বলতাকেই তারা আঘাত করবে। মানুষের সব থেকে বড় শত্রু হলো তার দুর্বলতা। এটা একবার প্রকাশ্যে বের হলে মানুষ ধ্বংস হয়ে যায়। সুতরাং তুই স্ট্রং থাকবি রুহানি। তোর একমাত্র তোর স্বামী আছে। এই উজান মাহাতাব থাকতে তোর কিসের চিন্তা? আমি জানি, তুই জানিস, আর আমাদের আল্লাহ জানে আসলে কি হয়েছিল। তাহলে কিসের চিন্তা? মানুষের কাজই হলো আচেহারা কথা বলার। এগুলো কারণ নেবে না। তুই না আমার লক্ষ্মী বউ। শেষের প্রশ্নে রুহানি মাথা নাড়িয়ে সায় জানাল। উজান রুহানির কপালে একটা চুমু খেয়ে কোলে তুলে নিল। যেতে যেতে বলল, চা খাবি এখন? নিজে তো না খেয়ে আছিস, সাথে আমার রাজকন্যাটাকেও না খেয়ে রাখছিস। রাজপুত্র হবে। রুহানি উজানের ভুল শুধরে দিল। নিচে গিয়ে 2 জন খেয়ে ঘরে আসলো। উজান ঘরে এসে বিছানায় বসে বলল, রুহানি, তোকে যে ডায়মন্ডের সেটটা আমি দিয়েছিলাম, সেটা তোকে পড়তে দেখি না কখনো। এত দামি জিনিস ধরতেও ভয় লাগে ভাই। আমার সাহস হয়নি কখনো ওটা পরার। মাঝে মাঝে দেখে দেখেই রেখে দিই। রুহানি জবাব দিল। ওটা নিয়ে আসতো। রুহানি আলমারি থেকে বক্সটা নিয়ে আসলো। উজান হাতে নিয়ে ঘুরে ঘুরে দেখল। রুহানিকে বলল, এবার লাল রঙের একটা শাড়ি নিয়ে আয়। রুহানি অবাক হয়ে বলল, এখন শাড়ি দিয়ে কি করবেন? যেটা বলেছিস সেটা কর, শাড়ি নিয়ে আয়। রুহানি লাল রঙের সিল্কের শাড়ি নিয়ে উজানের হাতে দিল। উজান সেটা আবার রুহানির হাতে ধরিয়ে দিয়ে বলল, যা, শাড়িটা এবার পরে আয়। রুহানি অবাক হয়ে বলল, এখন শাড়ি পরবো? মাথা খারাপ নাকি? কয়টা বাজে দেখেছেন? রাত 11টা বাজে। এখন শাড়ি পরে কি করব? উজান গম্ভীর কণ্ঠে বলে উঠল, মেয়েরা শাড়ি পরে কেন? স্বামীর জন্য। তুই এখন শাড়ি পরবি শুধু আর শুধু আমার জন্য। যা, শাড়ি পরে আয় দ্রুত। রুহানি এবার বাধ্য স্ত্রীর মতো শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। 10 মিনিটের ভেতরে শাড়ি পরে বেরিয়ে আসলো। রুহানি বেরিয়ে আসতেই উজান উঠে দাঁড়ালো। ধীর পায়ে হেঁটে রুহানির সামনে এসে দাঁড়ালো। ঝুঁকে রুহানির গলায় আলতো করে একটা চুমু খেল। রুহানি আবেশে চোখ বুঝে নিল। উজান রুহানির চুল ছেড়ে দিল। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে কাজল নিয়ে রুহানির চোখে কাজল পরিয়ে দিল। ডায়মন্ডের সেটটা নিজের হাতে রুহানিকে পরিয়ে দিল। রুহানিকে টেনে বিছানার কাছে নিয়ে গেল। সে বিছানায় বসে তার সামনে রুহানিকে দাঁড় করালো। রুহানি পা থেকে মাথা পর্যন্ত খুঁটে খুঁটে দেখতে লাগলো। সাক্ষাৎ লালপরীর মতো লাগছে রুহানিকে। নাকে সব সময় পড়ে থাকা ডায়মন্ডের নাকফুলটা চকচক করছে। বউ বউ লাগছে। উজান মাহাতাবের বউ। পেট থেকে আঁচলটা সরিয়ে সেখানটায় গভীর একটা চুমু দিল। অনেকক্ষণ ঠোঁট চেপে রাখল। রুহানি একদম শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। উজান তাকে যেভাবে চালাচ্ছে সে সেভাবে চলছে, ঠিক একটা পুতুলের মতো। উজান আচমকা দাঁড়িয়ে রুহানিকে কোলে তুলে নিল। রুহানি হক চকিয়ে উঠল। উজান তাকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। রুহানি জিজ্ঞেস করল, কই যান? ছাদে। উজান যেতে যেতে জবাব দিল। ছাদের কর্নারে এসে রুহানিকে নামিয়ে দিল উজান। পেছন থেকে জড়িয়ে ধরল। তার হাত 2টা রুহানির পেট ধরে আছে। সে তার বাচ্চা আর বাচ্চা বউকে একসাথে ধরে আছে। রুহানি উজানের হাতের ওপরে হাত রাখল,
কিছুক্ষণ বাদে আচমকা উজান গলায় সম্পূর্ণ আবেগ ঢেলে গেয়ে উঠল। তোমার মনে পড়লো বান্ধা আমার আন্ধা মন, আদরে রাখিও বন্ধু করিও যতন, তুমি বিনে শূন্য এখন হৃদয় সিংহাসন, আদরে রাখিও বন্ধু করিও যতন। গম্ভীর মুখে সোফায় হেলান দিয়ে বসে আছেন জালাল শেখ। তার বাম পাশের সোফায় বসে আছেন এক নেতা। টি টেবিলে চা নাস্তা রাখা। খুব জরুরি বিষয় নিয়ে আলোচনা করছেন তারা। ওনাদের কথার মাঝে হঠাৎ করে গটগট করে ভেতরে ঢুকে এলো উজান। তার চোখ মুখ শক্ত। জালাল শেখ খানিকটা চমকে উঠলেন। এই অসময়ে উজানের হঠাৎ আগমনে সে বেশ অবাক হলেন। কপালের ভাঁজ আরও গভীর হলো। চোখে ফুটে উঠল স্পষ্ট বিস্ময়ের ছাপ। ঘরে বসে থাকা নেতা ও কৌতূহলী দৃষ্টিতে তাকালেন উজানের দিকে। এই ছেলেটি এভাবে হুট করে কেন সামনে এসে দাঁড়ালো? জালাল শেখ অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন, উজান, তুমি এই সময় এখানে কেন? কোনো সমস্যা? উজান খুব অভদ্রের মতো তার সামনের সোফায় বসে পায়ের ওপর পা তুলে দিল। পেছনে হেলান দিয়ে বসে ডান দিকে হালকা কাত হয়ে সোফায় ডান হাত তুলে আঙ্গুল দিয়ে ঠোঁট ছোয়ালো। উজানের কাণ্ডে জালাল শেখ হতভম্ব হয়ে গেলেন। উজানের এমন আচরণে জালাল শেখ আরও অবাক হলেন। উজান তো সাধারণ বেপরোয়া বা উগ্র স্বভাবের ছেলে নয়, তাহলে কেন এমন রূঢ় আচরণ করছে? উজান, কি হয়েছে তোমার? এমন করছো কেন? কণ্ঠে উদ্বেগ মিশে প্রশ্ন করলেন জালাল শেখ। উজান তার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আপনার মেয়ের ব্যাপারে কথা বলতে এসছে। জালাল শেখ চমকে উঠলেন, জিজ্ঞেস করলেন, আমার মেয়ের ব্যাপারে? কি বলবে হায়াতের ব্যাপারে? পাশে বসে থাকা লোকটা একবার উজানের দিকে তাকাচ্ছে আর একবার জালাল শেখের দিকে তাকাচ্ছে। উজান সোজা হয়ে বসলো, সোজা জালাল শেখের চোখের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বলে উঠল, আপনার মেয়ে আমার স্ত্রীর সাথে বাজে ব্যবহার করেছে। তার সাহস দেখে আমি খুবই অবাক। আজকে মেয়ে বলে সে আমার হাত থেকে বেঁচে গেল। সে যদি একটা ছেলে হতো তাহলে তাকে কবরে যাওয়ার ব্যবস্থা আমি করে দিতাম। একটা কথা কান খুলে শুনে রাখুন, এবারের মতো ছেড়ে দিচ্ছে, কিন্তু একই ভুল যদি দ্বিতীয়বার হয় তাহলে আমি ভুলে যাবো সে একটা মেয়ে। জালাল শেখ স্তব্ধ হয়ে শুনলেন উজানের কথা। হায়াত বাজে ব্যবহার করেছে রুহানের সাথে। পাশেই দলের এক নেতা বসে আছেন, তার সামনেই তার মেয়ের কুকীর্তির কথা বলছে উজান। জালাল শেখ অপমানিত হচ্ছেন। সেই নেতাটা খুবই অবাক হয়ে উজানের কথা শুনলেন। লোকটা মনের আকাঙ্ক্ষা দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করেই ফেললেন, কি করেছে হায়াত মা? উজান তাকালো লোকটার দিকে, বাঁকা হেসে বলে উঠল, ওনার মেয়ের বিবাহিত পুরুষের প্রতি প্রচুর ঝোঁক রয়েছে, তাই গিয়েছিল সে পুরুষের স্ত্রীর কাছে নিজের সুনাম করতে। লোকটা মুহূর্তেই বুঝে গেলেন উজান কি বলছে। হায়াত এমনটা করেছে। একজন মন্ত্রীর মেয়ে হয়ে কিভাবে এমন কাজ করতে পারে? তিনি অবাক চোখে জালাল শেখের দিকে তাকালেন। জালাল শেখ লজ্জায় মাথা নিচু করে রয়েছে। উজান উঠে দাঁড়ালো, প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে উঠল, এবারের মতো ক্ষমা করলাম আপনার মেয়েকে। তাকে বলে দেবেন এমন ভুল যেন দ্বিতীয়বার না হয়। পরের বার আমি আর ওয়ার্নিং দিতে আসবো না। উজান নিজের কথা শেষ করে আবারও গটগট পায়ে বেরিয়ে গেল। জালাল শেখ অপমানে লাল হয়ে গেলেন, নাক মুখ ফুলে উঠেছে তার। উজানে যাওয়ার পথে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইলেন। উজান চলে যেতেই জালাল শেখ রাগে উঠে দাঁড়ালেন, সোজা ওপরে হায়াতের রুমে গেলেন। বাবাকে নিজের রুমে দেখে হায়াত অবাক হলো। উঠে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা? কিছু লাগবে? তুমি রুহানিকে কি বলেছো? গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন জালাল শেখ। হায়াতের বুক ধক করে উঠল, জিজ্ঞেস করল, তোমাকে কে বলেছে বাবা? উজান এসেছিল। জালাল শেখ বললেন। হায়াত চমকে উঠল, গলা শুকিয়ে গেল। তার মানে রুহানি উজানকে সব বলে দিয়েছে। তুমি আমার একমাত্র মেয়ে, তোমার থেকে এসব আশা করিনি হায়াত। তুমি কেন উজানের জন্য পাগল হয়ে আছো? দুনিয়াতে কি ছেলের অভাব পড়েছে? উজান আজকে দলের লোকের সামনে আমাকে তোমার জন্য অপমান করে চলে গেল। জালাল শেখ গম্ভীর কণ্ঠে বললেন। হায়াত মাথা নিচু করে আছে, রাগে তার গা জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে ওই রুহানিকে কাঁচা চিবিয়ে খেতে। সে মাথা তুলে জালাল শেখকে বলল, তুমি কিছু বললে না উজানকে? তোমার বাড়িতে এসে তোমাকে অপমান করে যায়, এটা কেমন কথা বাবা? যতই আমি অপরাধ করি না কেন, তার সাহস কি করে হয় একজন মন্ত্রীকে বাড়ি বয়ে এসে থ্রেট দেওয়ার? জালাল শেখ মেয়ের দিকে তাকিয়ে রইলেন।
আজকাল অভ্রর কাজের চাপ বেড়েছে। কিছুদিন পর পর দলের ভেতরে শুধু ঝামেলা সৃষ্টি হচ্ছে। সে মাঝে মাঝে ভেবে পায় না এরা নিজেদের ভেতরেই ঠিক নেই, আবার আসছে দেশের হয়ে কাজ করতে, মানুষের সাথে মিলেমিশে থাকতে। সব নাটক। গাড়ি সেই কখন থেকে জ্যামে আটকে আছে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসে অভ্রর। এমন সময় গাড়ির জানালার কাছে এসে একটা বাচ্চা কাছে টোকা দিল। অভ্র জানালা খুলে দিল। বাচ্চাটার হাতে কতগুলো গোলাপ ফুল ধরা। জানালা খুলতেই বাচ্চাটা হেসে বলে উঠল, সাহেব ফুল নেন, ফুলগুলো একদম তাজা তাজা, একটু আগেই তুলে আনছি। অভ্র ফুলগুলোর দিকে তাকালো। আসলেই অনেক সুন্দর, সতেজ, বেশ বড় বড় ফুল। সে জিজ্ঞেস করল, এখানে কতগুলো আছে? বাচ্চাটা হেসে জবাব দিল, 20টা আছে। অভ্র 20টা ধরেই নিয়ে নিল। ফুলের দামের থেকে আরও কিছুটা বাড়িয়ে টাকা দিল। বাড়িতে ঢোকার সময় ফুলের তোড়াটা পেছনে লুকিয়ে রাখল। হামিদা দরজা খুলে দিয়েছেন। অভ্র পেছনে 2 হাত দিয়ে দাঁড়িয়ে আছে। হামিদা দরজা খুলে চলে গেলেন। অভ্র ভেতরে উকি দিয়ে আশেপাশে ভালো করে তাকালো। যখন দেখল কেউ নেই, তখন দ্রুত পায়ে ওপরে চলে গেল। আয়েশা ঘরে নেই। সে জোরে জোরে আয়েশাকে ডাকতে শুরু করলো। রান্নাঘর থেকে অভ্রর ডাক শুনে দৌড়ে ঘরে আসলো আয়েশা। ঘরে ঢুকেই অভ্রর ওপর ক্ষেপে উঠল। কি সমস্যা আপনার? দেখছেন না আমি কাজ করছিলাম, এভাবে শাড়ির মতো চেঁচাচ্ছেন কেন? অভ্র থমথমে দৃষ্টিতে তাকিয়ে আছে। সে থমথমে কণ্ঠে বলল, তুমি জানো না স্বামীর সেবা বড় সেবা? সবার আগে স্বামী, তারপর বাকি সব। শুনো আয়েশা বেবি, এই যে প্রথম আর শেষবারের মতো বলে দিলাম, আমি বাড়ি আসলে তুমি যতই গুরুত্বপূর্ণ কাজ করো না কেন, ছুটে আমার কাছে চলে আসবা। আয়েশা বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে অভ্রর প্রতিটা কথায় সায় জানালো। অভ্র এবার পেছন থেকে হাত সামনে এনে আয়েশার সামনে ফুলগুলো ধরল। অভ্র বলল, অনেক জ্ঞান দেওয়া হয়ে গেছে, এবার ধরো এগুলা। আয়েশা চোখ বড় বড় করে ফুলগুলোর দিকে তাকালো। আবারও চোখ তুলে অভ্রর দিকে তাকালো। অভ্র চোখ মুখ গম্ভীর। আয়েশার চোখ মুখ কুঁচকে গেল। সে থমথমে কণ্ঠে বলল, এভাবে কে ফুল দেয়? অভ্র অবাক হলো। তাহলে কিভাবে দেয়? একটু রোমান্টিক ভাবে দেন, একটু প্রপোজ তো করতে পারতেন। অভ্র বুঝতে পেরেছে, এভাবে মাথা নাড়ালো। সে ফুলগুলো নিয়ে ডাইরেক্ট আয়েশার সামনে হাঁটু গেড়ে বসল। আয়েশার দিকে ফুল এগিয়ে ধরে বলে উঠল, আয়েশা বিবি, আপনি কি আমার 6টা বাচ্চার মা হবেন? আয়েশার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সে জিজ্ঞেস করল, 6টা বাচ্চা? হ্যাঁ 6টা। আয়েশা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, 6টা বাচ্চা দিয়ে কি করবেন? এত কেন? 3টা মেয়ে আর 3টা ছেলে লাগবে আমার। সবাই আমার আশপাশ দিয়ে গিজগিজ করবে, খেলবে, আর আমি মন প্রাণ ভরে তাদের দেখব। এখন তুমি ফুলগুলো নাও বিবিজি। আয়েশা ফুলগুলো 2 হাত দিয়ে নিল। অভ্র উঠে দাঁড়ালো। আয়েশা আবার বলল, এতগুলো কে সামলাবে শুনি? অভ্র কলার ঝাঁকিয়ে বলল, অবশ্যই আমি সামলাবো, তাদের সামলানোর দায়িত্ব আমার, আমাকে সামলানোর দায়িত্ব তোমার। আয়েশা হেসে উঠল। সে আবার বলল, আগে একটা হয়ে দেখান। অভ্র চমকে ওঠার ভান ধরল। সে বেশ অবাক হয়ে বলল, তুমি কি আমাকে অক্ষম বললে আয়েশা বিবি? আয়েশা অবাক হয়ে বলল, এমা, আমি এটা কখন বললাম? এই যে মাত্রই বললে। আপনি প্রতিটা কথার অন্য মানে বের করেন কেন? তুমি কি আমাকে এখন মিথ্যাবাদী বললে? আয়েশা চরম অবাক হলো। ছি, এটা আমি কখন বললাম? এই যে মাত্র বললে। আয়েশা বিরক্ত হয়ে বলল, হয়েছে, এবার চুপ করেন। অভ্র থমকে উঠল। চুপ করো, ভাই ভাই ডাকছো কেন? আয়েশা হাতে জোর করে বলল, সরি, এমন ভুল আর হবে না, এবার খেতে আসুন। অভ্র মাথা নেড়ে বলল, খাবো, কিন্তু অন্য কিছু। আয়েশা ভ্রু কুঁচকে তাকালো অভ্রর দিকে। অভ্র শয়তানি হাসি দিয়ে আয়েশাকে কোলে তুলে নিল। কোলে নিয়ে গোল গোল ঘুরতে শুরু করলো। আয়েশা খিলখিল করে হেসে উঠল। রাত তখন 3টা বাজে। রুহানি আর উজান তাহাজ্জুদ নামাজ শেষ করে মাত্রই উঠল। রুহানি মুখ ফুলিয়ে উজানের দিকে তাকিয়ে আছে। রুহানিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে উজান জিজ্ঞেস করল, কি খেতে পেয়েছে? রুহানি অবাক হয়ে বলল, আপনি কিভাবে বুঝলেন? উজান স্বাভাবিকভাবেই জবাব দিল, তুই তো আমারই, আমার কি লাগবে আমি বুঝবো না? রুহানির শরীর বেয়ে শীতল হাওয়া বয়ে গেল। এত দিনেও যা জিজ্ঞেস করেনি সে আজ তাই জিজ্ঞেস করল, আমায় ভালোবাসেন উজান ভাই? উজান শান্ত চোখে তাকিয়ে রইল রুহানির দিকে। শীতল কণ্ঠে জিজ্ঞেস করল, কি মনে হয়
বাসেন। তাহলে তাই? কিন্তু আমি আপনার মুখ দিয়ে শুনতে চাই। রুহানি তবুও আবদার করল। ওজন থমথমে কণ্ঠে জবাব দিল। সব কিছু মুখে বলে বোঝাতে হয় না, কিছু কিছু জিনিস বুঝে নেওয়াই শ্রেয়। এখন বল, কি খাবি? রুহানি মন খারাপ করে বলল। নুডলস খাবো। আচ্ছা তুই থাক, আমি বানিয়ে এনে দিচ্ছি। আপনি বানাতে পারেন? না পারলেও বোর জন্য বানানো শিখব। উজান যেতে যেতে বলে গেল। কিছুক্ষণের ভেতরে উজান নুডলস বানিয়ে নিয়ে আসলো। দুইজনে মিলে খেয়ে ঘুমিয়ে গেল।